কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন এবং কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। ব্যবহার করা যায়। এটি মোবাইলে ব্যবহার করে একজন অগ্রসর কৃষক নিজেও তার ফসলের সমস্যার সমাধান পেতে পারেন। এটি কার্যক্রম আমরা শুরু করি বেশ আগে থেকেই। আমি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনে জয়েন করার পরেই আমার মাথায় চিন্তা আসলো যে কৃষকদের কিভাবে আরও সহজভাবে তাদের বিভিন্ন ফসলের সমস্যাগুলোর খুব দ্রুত এবং কার্যকরভাবে সমাধান দেওয়া যায়। যেহেতু দেশে আইসিটির ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, আইসিটির একটা ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে, সেটি ব্যবহার করার একটা চেষ্টা আমরা উদ্যোগ গ্রহণ করি এবং তারই ধারাবাহিকতায় আমরা ছবি ভিত্তিক একটি ডাটাবেস তৈরি করার উদ্যোগ গ্রহণ করি, যেখানে মাঠ পর্যায়ে যেসব ফসল চাষ হয় তার সবগুলোরই সমস্যাগুলো আমরা সেখানে অন্তর্ভুক্ত করি এবং সেই সমস্যাগুলো আমরা লজিক্যালি আমরা সেগুলো যৌক্তিকভাবে সাজিয়ে কৃষক বান্ধব পদ্ধতিতে সেগুলোকে আমরা ডাটাবেজে অন্তর্ভুক্ত করি। পরবর্তীতে কৃষক আসলে তাদেরকে আমরা সেই ছবিগুলো দেখাই, কৃষক নিজেই ছবি দেখে তার সমস্যাটি চিহ্নিত করে আর সেই ছবিতে ক্লিক করলেই সমাধানটা বেরিয়ে আসে। এটি আমরা আপাতত ল্যাপটপ, ডেস্কটপ ভার্সন তৈরি করেছি, তবে এটি যেহেতু ডিভাইস রেসপন্সিভ করে আমরা তৈরি করছি, এটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে অ্যাডভান্স কৃষক, যিনি অগ্রসর কৃষক, তিনি নিজেও এটি ব্যবহার করে তার সমস্যার সমাধান নিতে পারবেন। আমাদের এই উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশংসিত হয়েছে এবং তারা আমাদেরকে পুরস্কৃত করেছে এবং আমরা সেই আলোকেই একটি ছোট্ট প্রকল্প অনুমোদিত হয়েছে। এটির নাম হচ্ছে ডিজিটালি কমপ্লিশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্ল্যান্টস প্রবলেম আইডেন্টিফিকেশন সিস্টেম। এই প্রকল্পের আন্ডারে আমরা সারা বাংলাদেশ থেকে 1000 সমস্যা, অর্থাৎ
150টিরও বেশি ফসলের 1000 সমস্যা আমরা যুক্ত করে এবং সেটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে সেটিকে আবার স্ট্যান্ডার্ডাইজেশন করার মাধ্যমে এই পুরো ডাটাবেসটি তৈরি করার চেষ্টা করছি এবং সেটি করার পরে আমরা মাননীয় সরকারের কাছে আমরা এটি সুপারিশ পেশ করব এটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এটি খুবই সহজ, এর জন্য আলাদা নতুন কোনো খরচ যুক্ত হবে না, শুধু এই সফটওয়্যারটি এটি যেহেতু পোর্টেবল এটিকে পরবর্তীতে সারা বাংলাদেশে সিডি মাধ্যমে ডিসেমিনেট করা যাবে। এছাড়া এটি যেহেতু আমরা মোবাইল রেসপন্সিভ করে তৈরি করছি এটি মোবাইলেও ইউজ করা যাবে এবং একই সাথে এটি আমরা যে একেবারে ইউনিকোড ব্যবহার করে তৈরি করছি সেটি আবার সরাসরি এই সফটওয়্যারটাই অনলাইন ইন্টারনেটে হোস্টিং করা যাবে। আমরা ডিএইর ওয়েবসাইটে এটিকে একটি ট্যাব আকারে হোস্টিং করব। কৃষি মন্ত্রণালয় এবং আমাদের যে তথ্যকোষ আছে সেখানেও এটিকে হোস্টিং করা হবে। আশা করছি এর মাধ্যমে সারা দেশের কৃষকের কাছে জিনিসটি সহজলভ্য হবে। পুঁইশাক আমাদের একটি জনপ্রিয় সবজি। রং ভেদে দুই ধরনের পুঁইশাক দেখা যায়, লাল ও সবুজ। লাল রঙের পুঁইশাকের নাম হচ্ছে মনীষা। এই জাতটি বীজ বপনের 40 থেকে 45 দিন পর তোলা শুরু হয় এবং ফলন প্রতি হেক্টরে 50 থেকে 60 মেট্রিক টন। সবুজ রঙের জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাড়ি পুঁইশাক 1। এই জাতের ফলন প্রতি হেক্টরে 40 থেকে 50 টন। সবুজ রঙের অন্যান্য জাতগুলো হচ্ছে মাধুরী, রূপসা ও গ্রিন। একবার চারা লাগিয়ে 8 থেকে 10 বার পুঁইশাক সংগ্রহ করা যায়। প্রতি হেক্টরে গড় ফলন 50 থেকে 70 মেট্রিক টন। ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বীজ লাগানোর উপযুক্ত সময়। লাইনে বুনলে প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম ও হেক্টর প্রতি 1.5 থেকে 2.5 কেজি পর্যন্ত বীজ লাগবে। চারা উৎপাদন করে 15 থেকে 20 দিনের চারা লাগানো যায়। পুঁইশাকের চারা রোপণের জন্য লাইন থেকে লাইন 1 মিটার এবং প্রতি লাইনে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। পুঁইশাকের বীজ উৎপাদনের জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে মাচা তৈরি করে বীজ উৎপাদন কর্মসূচি সবচেয়ে উপযোগী। বাড়ি পুঁইশাক 1 জাত নিয়ে আমরা এখানে বীজ উৎপাদনের পরীক্ষণ শুরু করি। আমরা এপ্রিল মাসে মাঝামাঝিতে এই পুঁইশাকের বীজ বপন করি এবং আমাদের গ্রোথ খুব ভিগোরাস, খুবই ভালো গ্রোথ, পুঁইশাকের ফলন খুবই ভালো। আমরা আশা করছি আমাদের বীজও খুবই ভালো হবে। আর কৃষকের জন্য আমাদের সাজেশন হলো যে আমরা মূলত মাটিতেই পুঁইশাক দেখে অভ্যস্ত, কিন্তু এখানে দেখেন যে মাচার মধ্যে আমরা পুঁইশাক করছি, তো এটা একটা খুব ভালো ফলন হচ্ছে। তো আমরা কৃষকদের বলবো যে মাচায় যদি পুঁইশাক করা যায় সেক্ষেত্রে খুবই ভালো ফলন হবে। আর আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে পুঁইশাকের জন্য সার্কোস্পোরা লিফ স্পট যেটা ডিজিজ, এই ডিজিজটা এখানে নেই। এদিক দিয়ে আমরা সাকসেসফুল বা সফল বলতে পারেন। মাচা খুবই ভালো করে করতে হবে এবং মাচা যাতে পাশাপাশি যাতে অন্যান্য সবজি না করা হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মাটির গুণাগুণ পরীক্ষা করে রাখতে হবে। মাটিতে অবশ্যই জৈব সার এবং অন্যান্য সার ঠিকমতো দিতে হবে এবং ইরিগেশন সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম, বর্ষাকালে আমরা দেখি যে যেহেতু এটা সামার সিজন বা গ্রীষ্মকালীন, বর্ষাকালে দেখা যায় যে প্রায় জমিতে পানি জমে থাকে, তাহলে আমাদের সেচ ব্যবস্থাটা অবশ্যই খুব উন্নত করতে হবে যাতে গোড়ার মধ্যে পানি জমে না থাকে। এইসব বিষয়ে লক্ষ্য রাখলে আমি মনে করি কৃষকরা সফলভাবে পুঁইশাক চাষ করতে পারবে এবং খুব ভালো লাভবান হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের দারিদ্র্য বিমোচন তথা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে স্থায়িত্বশীল কৃষি ব্যবস্থা, কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার গতিকে ত্বরান্বিত করতে সরকারি বেসরকারি পর্যায়ে নানা রকম কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিড্যাট নেটওয়ার্ক এশিয়া কর্তৃক বাস্তবায়িত সাস্টেনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি অ্যান্ড লিঙ্কেজ বা সফল প্রকল্প এর মধ্যে অন্যতম। প্রকল্প এলাকায় গবাদি পশু পালন, মৎস্য চাষ এবং সবজি চাষে পরিবেশ বান্ধব এবং স্থায়িত্বশীল কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 4 বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যার যাত্রা শুরু হয়েছে 2012 সালে। সফল প্রকল্পের কার্যক্রম উপস্থাপনে আমাদের আজকে নির্বাচিত বিষয় হচ্ছে সফল প্রকল্পের মৎস্য চাষ বিষয়ক প্রতিবেদন। মৎস্য চাষ কার্যক্রমে প্রকল্প এলাকায় পাঙ্গাস, তেলাপিয়া ও চিংড়ি চাষিদের নিয়ে 5টি দল গঠন করা হয়েছে। অভয়নগরের কুটা পশ্চিমপাড়া গ্রামের পাঙ্গাস ও তেলাপিয়া উৎপাদনকারী দল এবং সাতক্ষীরা জেলার দেবহাটার পারুলিয়ার চিংড়ি উৎপাদনকারী দল এর মধ্যে উল্লেখযোগ্য। অভয়নগরের এই পাঙ্গাস ও তেলাপিয়া উৎপাদনকারী দলের সদস্য সংখ্যা হচ্ছে 65 জন। এই দলের যাত্রা শুরু হয় 2013 ডিসেম্বরে। এই গ্রামের সিংহভাগ জুড়ে রয়েছে বাণিজ্যিক মৎস্য খামার, তবে অধিকাংশ খামারই সাধারণ পদ্ধতিতে তেলাপিয়া ও পাঙ্গাস চাষ করে থাকেন। এই অবস্থায় সফল প্রকল্প পাঙ্গাস উৎপাদনকারী দল গঠন করে খামারিদের উন্নত পদ্ধতিতে পাঙ্গাস ও তেলাপিয়া চাষে সম্পৃক্ত করেন এবং তেলাপিয়ার ক্ষেত্রে স্টকিং সংখ্যা বৃদ্ধি করে 14 জেনারেশনে তেলাপিয়া চাষে খামারিদের উদ্বুদ্ধ করেন। এতে করে আগে যেখানে খামারিরা মাত্র বছরে একবার মাছ হারভেস্ট করতেন, উন্নত পদ্ধতি প্রবর্তনে সেখানে এখন 2 বার মাছ হারভেস্ট করছেন এবং এর ফলে খামারিরা লাভবান হচ্ছেন বহুগুণে। আমি 35 মণ মাছ বিক্রি করেছি, 2,27,000 টাকার মাছ বিক্রি করেছি। আমার খরচ ছিল 1.5 লক্ষ টাকা, প্রায় 17,900 টাকা আমি মুনাফা পেয়েছি। আমি এই মুনাফাটা 100 দিনেই পেয়েছি। ওদিকে সাতক্ষীরায় দেবহাটার পারুলিয়ায় একইভাবে চিংড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে অনেক গুণে। চিংড়ির ক্ষেত্রে সফল প্রকল্প চিংড়ি পোনা নার্সিং করা, জৈব পদ্ধতিতে চিংড়ি উৎপাদনে প্রোবায়োটিক্স ব্যবহার ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠানটি আগামীকাল একই সময় প্রচারিত হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত একান্ত প্রয়োজন। আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি।